জাপানিজ একটি ফরেস্ট এক ধরনের ছোট ছোট উন্মুক্ত মিডিয়াম জিরো সয়েল সবুজে আবৃত করার চেষ্টা করা হচ্ছে। মানে স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানে স্পিকার, একই সাথে মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর 12 হতে মিরপুর ডিএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুর হতে ফার্মগেট পর্যন্ত এই নিচের অংশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে ইনশাল্লাহ। পাশাপাশি রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর নিম্নরূপ ব্যবস্থাগুলো মাননীয় স্পিকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, অনেকগুলো ব্যবস্থা আছে, আমি যদি পড়ি স্বাভাবিকভাবেই সময় অনেক লাগবে, সেই জন্য আমি এটা অনুরোধ করব পঠিত বলিয়া গণ্য করা হোক। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। মাননীয় সদস্য জনাব আবুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত তথ্যবহুল উত্তর দানের জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার জন্যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। এই উপলব্ধি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরপরই জনগণকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টায় অব্যাহত রেখেছেন। রাজধানী ঢাকা নাগরিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্নে জানতে চাই, জনঘনত্ব নিয়ন্ত্রণ ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজধানী ঢাকামুখী মানুষের স্রোত কমানো সহ প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ঢাকার বাহিরে ছড়িয়ে দিতে আপনার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা এবং করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন এটির পদক্ষেপটি একটি দীর্ঘমেয়াদী পদক্ষেপ। আনফর্চুনেটলি যেভাবেই হোক আমরা খেয়াল করেছি যে মানুষের সুযোগ সুবিধা, সেটি চাকরি বাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, বাচ্চাদের সব কিছুই ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে এবং একদিন দুই দিক না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে। আনফর্চুনেটলি দেশের সারা দেশকে ঘিরে এই সুবিধাগুলো আমরা হয়তো সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনও, এবং সে কারণেই স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হয়ে না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। সেজন্যই মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করতে পারেন মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ ৬। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই, ঢাকার বাইরে
আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন এটা নতুন সিটি কর্পোরেশন। এখানেও আসলে গ্রিন হওয়া দরকার এই কর্পোরেশন। এখানে ময়লা আবর্জনার স্তূপ, পাশাপাশি রাস্তা খুবই সরু। আর সেই ক্ষেত্রে রেল লাইনটি একেবারে বরাবর শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গিয়েছে। প্রায় 10টি রাস্তা ক্রস করতে হয় রেল চলাচলের সময়। এক দেড় ঘন্টা পর পর যখন এই রেল চলাচল করে রেলগাড়ি, তখন পুরা শহর স্থবির হয়ে যায়। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে, এই রেল লাইনটি যদি শহর থেকে সরিয়ে বাইরে বাইপাস করা যায় অথবা রেল স্টেশনটি বাইরে নেওয়া যায়, তাহলে শহরের এই 300 ফিট রাস্তা বরাবর একটি রাস্তা হয়ে যাবে শহরের মূল শহরে। এই প্রকল্প যদি গ্রহণ করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যানজট কমবে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আধুনিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রশ্নটি মূল প্রশ্নের সাথে সম্পর্কিত নয়, আপনি ইচ্ছা করলে উত্তর দিতেও পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যখন স্কুলে পড়তেন তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। তখন কিন্তু রেল লাইনটা অনেক দূরে ছিল শহর থেকে, বাট এখন কিন্তু রেল লাইনটা শহরের ভিতরে চলে এসেছে। অর্থাৎ মানুষ জনসংখ্যা বাড়ার সাথে সাথে শহরের পরিধিটা বেড়েছে। আপনি যে বাইপাসের কথা বললেন, আমি আমার নিজ শহর, নিজ ডিস্ট্রিক্টের কথা বলতে পারি। সেখানেও একটি বাইপাস আছে যেটি শহরকে বাইপাস করে চলে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বাইপাসের উপরেও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাইপাসের দুই পাশে, বাইপাসের উপরে না, বাইপাসের দুই পাশে। এখন মনে হচ্ছে বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটি বাইপাস দরকার। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, আমরা যদি শহর বাড়াতে চাই, রেল লাইনকে অন্যদিকে নিয়ে যেতে চাই, সেটি হয়তো বা করা যাবে, তবে আমাদের দেশটি আয়তন হিসাবে ছোট। সেই জন্যই আমাদেরকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। আপনি জমিটা নষ্ট করবেন কিনা, আপনি এখানে অর্থটা ব্যয় করবেন কিনা, এই সকল কিছু বিবেচনা করে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে সবগুলো শহরের ক্ষেত্রে। এটি শুধু ময়মনসিংহ শহর না, এটি বোধহয় বাংলাদেশের সব শহরের ক্ষেত্রেই প্রযোজ্য বিষয়টি, একটি বড় পরিকল্পনা। আপনি নির্দিষ্টভাবে যেটি বলেছেন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, সেটির উত্তরটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি যদি নোটিশ দেন, আপনি যদি প্রশ্নটি পাঠান, ইনশাল্লাহ আপনাকে আমরা সঠিক প্রিসাইজ উত্তরটি দিতে সক্ষম হব। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন খুলনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আমির রেজাজ খান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 31 উত্থাপন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রশ্ন করতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যখন প্রবাসে অবস্থান করেছিলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, আবহমান কাল হইতে ঘটিয়া চলা ভয়াবহ নদী ভাঙনের হাত হইতে ডাক এবং বটিয়াঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষার টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন কিনা? উত্তর হ্যাঁ হইলে এই বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। উপকূলীয় জেলা খুলনার দাকব ও বৈঠাঘাটা উপজেলা ভয়াবহ নদী ভাঙনের ঝুঁকি সম্পর্কে সরকার অবগত আছে। দাকব উপজেলায় 60-এর দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। উক্ত বেড়িবাঁধটি নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সময় সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙন রোধকল্পে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যা সংক্ষেপে আমি তুলে ধরতে চাই। খুলনার জেলার দাকব উপজেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙন রোধে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহান্সমেন্ট প্রজেক্টের আওতায় বুটবুনিয়া, খলিশা, গাইনিবাড়ি এবং ঝালবুনিয়া নামক স্থানে স্থায়ী নদী তীর ও বাঁধের ঢাল সংরক্ষণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটি মেয়াদ জুন 2027-এ সমাপ্ত হবে ইনশাল্লাহ। এছাড়াও মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় খুলনা জেলার দাকপ উপজেলায় উপকূলীয় 15 নম্বর 31-এর পুনর্বাসন প্রকল্প দলিল বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দাকপ উপজেলাবাসী ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে। ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অধিক ঝুঁকিপূর্ণ স্থানসমূহে ইতিমধ্যেই জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই দাকব ও বৈঠাঘাটা উপজেলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো বাস্তবতার আলোকে ইনশাল্লাহ সংস্কারের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙ্গন প্রবণ স্থানগুলো নিয়মিত তদারকি এবং জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে সংস্কার কাজ পরিচালনার পরিকল্পনাও সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য আমির রেজাজ খান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যে উনি নিজেও জানেন যে আমার এই অঞ্চলে উনি যে কথা আমি বলতে গিয়েছিলাম, উনি পূর্বাসে থেকেও সবসময় আমার এই অঞ্চলের লক্ষ্য রেখেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে উনি পাঠিয়েছেন। যখন ভাঙন কবলিত অঞ্চলে মানুষ পানির বন্যার সময় পানি এত বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্য স্তরে চলে গিয়েছে, প্রতি বছরই এমনই হয়। তাই টেকসই বাঁধ নির্মাণ করলে উনি যে আশ্বস্ত করেছেন, আমার দাকব এবং বটিয়াঘাটার মানুষ অবশ্যই সেটা বিশ্বাস করে এবং বিএনপির সরকার ক্ষমতায় আসলে এই কাজগুলো সম্পন্ন হবে বলে মানুষ বিশ্বাস করে, যে কারণে তারা আমাকে ভোট দিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তো কোনো প্রশ্ন করেননি। এনিওয়ে, থ্যাংক ইউ। যারা মনিরুল হক চৌধুরী প্রশ্ন করবেন? ওটা তো নদী ভাঙন নাই তো ওখানে। আমি যে ব্যাপারে নদী ভাঙ্গা না, আমার এখানে ছিল পরিবেশের সমস্যা, বলতে পারি না। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মাননীয় সদস্য লাস্ট রো, 4th ফ্রম লেফট, বলুন। মাইক দেন, ওনাকে মাইক দেন। আপনি পাশের আসনে গিয়ে। আব্দুল ওয়াহিদ, জি, মোহাম্মদ আব্দুল ওয়ারিস গাইবান্ধা 5, প্রশ্ন করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন, ফজলপুর ইউনিয়ন, ফুলছড়ি ইউনিয়নের হাজার হাজার পরিবার নদী ভাঙনের শিকার। কাজে ওই এলাকায় আপনার এরেন্ডাবাড়ি, জিগাবাড়ি, হরিচণ্ডী, ফজলপুর এবং ফুলছড়ির নদী ভাঙন রোধের জন্য আশু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা, এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। আপনি যেটি বললেন যে আপনার এলাকায় আশু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, আশু পদক্ষেপটির ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে উত্তর নেই। তবে ওভারঅল আমরা যেখানে যেখানে সারা বাংলাদেশের নদী ভাঙনের এই সমস্যাগুলো রয়ে গেছে, আমরা সবগুলো জায়গার ব্যাপারে চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে করে এই নদী ভাঙন যতটা সম্ভব রোধ করা সম্ভব হয়। আপনি যদি মাননীয় সংসদ সদস্য, আপনি নির্দিষ্টভাবে আপনার এলাকার সমস্যাটির বিষয়ে যদি জানতে চান, দয়া করে নোটিশ দিবেন, ইনশাল্লাহ আপনাকে আমরা সঠিক উত্তর দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 32 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত 32। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, 135 টাঙ্গাইল 6। মাননীয় প্রধানমন্ত্রী,
অনুগ্রহ করিয়া বলিবেন কি নারীর জন্য শোভন কর্ম, নারী ও শিশুর নিরাপত্তা, শিশু বিকাশ ও কল্যাণ, নারীর জন্য স্মার্ট কর্মজগৎ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি সরকার যে সকল পরিকল্পনা উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করিয়াছে তাহা কি? মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। নারী ও শিশুদের হবে সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ভিতর উল্লেখযোগ্য হল গরিব, অসচ্ছল এবং কর্মক্ষম মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ভানারেবল উইমেন বেনিফিট কার্যক্রম, গর্ভবতী মায়ের গর্ভকালীন পুষ্টি এবং শিশু পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিভিত্তিক বিকাশে মা ও শিশুর সহায়তা কর্মসূচি, মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের ক্ষেত্রে জয়িতা ফাউন্ডেশন পরিচালনা ইত্যাদি। এছাড়াও মাননীয় স্পিকার, নারী নির্যাতন প্রতিরোধ কল্পে বিভিন্ন আইন ও বিধিবিধান প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল টলারেন্সি হেল্পলাইন, ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল, ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র রয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ কর্মসূচিতে প্রাপ্ত আর্থিক সুবিধার পরিমাণ ও উপভোগকারীর সংখ্যা বৃদ্ধি, কর্মসূচিতে প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করা, টিকা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের মাননীয় স্পিকার। নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে মানসম্মত প্রশিক্ষণ, নগদ সহায়তার সাথে জীবিকা সহায়তা যুক্ত করে শহর এবং গ্রাম অঞ্চলের জন্য পৃথক গ্র্যাজুয়েশন ভিত্তিক মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অধিক সংখ্যক নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের জন্য বিপণন নেটওয়ার্ক শক্তিশালীকরণের পরিকল্পনাও সরকারের রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রান্তিক ও নিম্নায়নের পরিবারগুলোকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে 13টি জেলা এবং 3টি সিটি কর্পোরেশনের 38,814টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2,500 টাকা প্রদান করা হয়েছে। শিশুরা দেশ এবং জাতির ভবিষ্যৎ মাননীয় স্পিকার। শিশুর বিকাশ ও কল্যাণে বাংলাদেশ শিশু একাডেমি সাংস্কৃতিক প্রশিক্ষণ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আয়োজন, শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ, দরিদ্র ও দুস্থ শিশুদের প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ কর্মসূচি, অটিজম বিষয়ক সচেতনমূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ সহ শিশু স্বাস্থ্য সংরক্ষণের নানাবিধ দায়িত্ব পালন করে আসছে। মাননীয় স্পিকার, পথ শিশু পুনর্বাসন কার্যক্রমের আওতায় 2টি আবাসিক কেন্দ্রের মাধ্যমে বর্তমানে 151 জন শিশুকে আবাসিক ব্যবস্থা, খাবার, চিকিৎসা ও শিক্ষা সেবা প্রদান করা হয়। এছাড়াও এ কার্যক্রমের আওতায় 9টি আউটরিচ স্কুল রয়েছে। কর্মজীবী মায়েদের 6 মাস হতে 6 বছরের শিশুদের দেখভালের জন্য মোট 64টি শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে। এ সকল দিবাযত্ন কেন্দ্রে সুষম খাবার প্রদান, প্রাক স্কুল শিক্ষা প্রদান, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা করা এবং ইনডোর খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে। নারীদের কর্মস্থলে শিশু পরিচর্যা কেন্দ্র, ডে কেয়ার সেন্টার স্থাপনের পাশাপাশি গার্মেন্টস সহ সব শিল্প কলকারখানা, অফিস ও আদালতে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের বিষয়ে নির্বাচনী ইশতেহারে আমরা গুরুত্ব আরোপ করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার,
উপকূলীয় জনগোষ্ঠী বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততার ঝুঁকি প্রশমন এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করে সুপেয় পানির প্রাপ্যতা এবং জীবিকার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে জেন্ডার রিপ্রেজেন্টেটিভ ক্লাইমেট অ্যাডাপশন প্রকল্পের আওতায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় খুলনা জেলার দাকব, কয়রা ও পাইকগাছা উপজেলা এবং সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম চালু রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে মোট 43,000 জন নারীকে জীবিকা সহায়তা, প্রশিক্ষণ ও কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। এছাড়াও 13,308টি পরিবার ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পন্ন রয়েছে এবং উপকারভোগীর নিকট হস্তান্তরও করা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়া 2025-26 অর্থ বছরে 3,000 লিটার বিশিষ্ট আরও 2,000টি পরিবার ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে মাননীয় স্পিকার। এই অর্থ বছরে আরও 10 খানা বিশিষ্ট 658টি কমিউনিটি ভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপনের কাজও চলমান রয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব রবিউল আওয়াল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নারীর জন্য শোভনকর্ম, নারী ও শিশুর নিরাপত্তা, শিশু বিকাশ ও কল্যাণ, নারীর জন্য স্মার্ট কর্মজগৎ, জলবায়ু পরিবর্তন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এই ব্যাপারে আর কোনো দ্বিধা এবং প্রশ্ন নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাননীয় সদস্য আবুল হাসনাত, প্রশ্ন আছে? সম্পূরক প্রশ্ন করতে পারেন। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী মাত্র যে উত্তরটি দিয়েছেন, নারীদের সামগ্রিক উন্নতির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য যেসব পদক্ষেপগুলো নিয়েছেন, সেসব পদক্ষেপের 5 নম্বর প্যারাগ্রাফের আলোকে মাননীয় স্পিকার আমার সম্পূরক প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে টোটাল 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসব। আমরা যদি 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসি, তাহলে আমাদের 1,20,000 কোটি টাকা মাননীয় স্পিকার আমাদের টোটাল হচ্ছে খরচ হবে, এবং প্রসিজারাল কস্ট সহ সেখানে 1,34,000 কোটি টাকা হচ্ছে আমাদের বার্ষিক খরচ হচ্ছে। আবার গত সপ্তাহে মাননীয় স্পিকার আমরা ফার্মার্স কার্ডের বিষয়ে জানলাম যে 2,75,00,000 ফার্মার্সকে আমরা ফার্মার্স কার্ডের অধীনে আমরা নিয়ে আসবো। মাননীয় সদস্য সরাসরি প্রশ্ন করুন, ভূমিকা বাদ দেন, প্রশ্ন করুন। তো সেখানে 6,875 কোটি টাকা, যেখানে প্রসিজারাল কস্ট সহ 7,000 কোটি টাকা মাননীয় স্পিকার খরচ হচ্ছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে মানুষকে সংযোগ করেছে, মানুষ সেগুলোর প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, আমরা 1,40,000 কোটি টাকা প্রত্যেক বছরে যদি একটা নির্ভরশীল অর্থনীতির খাতে আমরা বিনিয়োগ করি, সেক্ষেত্রে এটা কতটা হচ্ছে আমাদের অর্থনীতিকে স্বনির্ভর করবে, এবং এই অর্থটা কি আমরা সোশ্যাল সেফটি নেটসের যেই খাতগুলো এখন বর্তমানে বিদ্যমান রয়েছে সেগুলো থেকে কেটে এনে আমরা সেখানে বরাদ্দ দিচ্ছি, নাকি হচ্ছে আমরা নতুন করে আমরা এই খাতগুলোতে টাকা দিচ্ছি? যদি নতুন করে দেই, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় ইয়াং সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা যে ফ্যামিলি কার্ডের কথা জনগণকে বলেছিলাম নির্বাচনের পূর্বে, সেই ফ্যামিলি কার্ডটি মানুষ গ্রহণ করেছে, এবং আপনি নিজেও সাক্ষী, আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যেই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই এটি অনুধাবন করতে পারবেন যে 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না।
এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কার কি অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলির ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। এটি গেলে 1 নম্বর। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে আরও যেগুলো সেফটি নেট, আরও যেগুলো সোশ্যাল সিকিউরিটি সেফটি নেট প্রোগ্রাম আছে সেগুলির সাথে কনফ্লিক্ট করবে কিনা। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি দেখেন এই মুহূর্তে যে কটি ধরনের ডিফারেন্ট কাইন্ডের এই ধরনের প্রোগ্রাম আছে, আপনি যদি সবগুলোর অর্থ সহযোগিতা অ্যাড করেন, দেখবেন যে ফ্যামিলি কার্ডে যেই 2,500 টাকা দেওয়া হচ্ছে সবগুলো অ্যাড করলেও সেটার পরিমাণ না। অর্থাৎ ফ্যামিলি কার্ডে যেই সহযোগিতা দেওয়া হচ্ছে টাকার ভলিউমে সেটা সবচেয়ে বেশি, ভলিউমে বেশি 2,500 টাকা কোনোটাই। সবগুলোকে একজন মানুষকে যদি সবগুলো সুবিধা দেন এই মুহূর্তে যেগুলো চালু আছে, তাহলে একজন লোক 2,500 টাকার কম পাচ্ছে, বেশি পাচ্ছে না। এবং এর মধ্যে আমরা দেখেছি, এর মধ্যে রিসার্চ করে অনেকগুলো মানুষ আছে বা অনেকগুলো ব্যক্তি আছেন যাদের উপরে রিপিটেশন হচ্ছে, যে একই সুবিধা কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন। তো সেগুলোকে আমরা কাট ডাউন করবো, সবগুলোকে আমরা কাট ডাউন করবো না, যেগুলো রিপিটেশন হচ্ছে সেগুলোকে আমরা কাট ডাউন করবো। এভাবেই করে আমরা ধীরে ধীরে নিয়ে যাব। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। কারণ আপনি চিন্তা করুন, যখন সে 2,500 টাকা পাচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই যারা পেয়েছে আপনি দেখেছেন যে তাদের ভিডিওতে দেখেছেন তাদের রিয়াকশনগুলো কি করবে তারা। কেউ বলেছে জামা কাপড় কিনবে, কেউ বলেছে বাচ্চার জন্য বই কিনবে, কেউ বলেছে ফ্যামিলির প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে। তার মানে আপনি দেখুন, যেই মানুষগুলো পাচ্ছে এরা কিন্তু কোনো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করে না। আমরা সবাই একটু অ্যাফোর্ড করতে বলে যে ব্র্যান্ডেড বিদেশি জিনিস ব্যবহার করি। এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা, দেশেই উৎপাদিত হয়। কাজেই মাননীয় সংসদ সদস্য, এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে, যেই সবগুলো জিনিস, সে তার বাচ্চার যে কাপড় কিনছে, সে তার বাচ্চার জন্য যে বই কিনছে, সবগুলো জিনিস লোকালি প্রডিউস হচ্ছে। তার ফলে যেটা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে, এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বললেন, এটি সম্পূর্ণভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এগুলো হেল্প করবে। এবং স্বাভাবিকভাবে যখন একটি গ্রামে যখন অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো মহিলা এই কার্ডটি পাবেন, তারা যখন যেই দোকানে গিয়ে সদাই করবেন, তারা জিনিসপত্র কিনবেন, সেই দোকানে আপনি খোঁজ করে দেখুন, এখন হয়তো একজন হেল্পার আছে দোকানের, তার স্টাফ হয়তো একজন আছে, কিন্তু আপনি 3 মাস পরে বা 6 মাস পরে দেখবেন তার স্টাফ 2 জন হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে অনেকগুলো ফ্যামিলির কাছে এই সহযোগিতাটা পৌঁছাবে এবং তারা সেখানে সদাই করতে যাবে বা জিনিসপত্র কিনতে যাবে। ফলে ওই দোকানের মালিক যে বা দোকানটা যা চালাচ্ছে তার তখন একজন সহকারী হবে না, তার 2 জন সহকারী হবে। অর্থাৎ কর্মসংস্থানের একটি ব্যবস্থা হচ্ছে। একদিকে যেরকম এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট, রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত অন্যান্য মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো।